অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় উভয়ে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। এছাড়া ফোনালাপে সকল মানুষের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। হোয়াইট হাউস জানিয়েছেন, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেসব মোকাবেলায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। পৌনে 4 ঘন্টা ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় 9টা 45 নাগাদ। খুলনা থেকে ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা বিরতি করবে নওয়াপাড়া সিঙ্গিয়া জংশন, নড়াইল লোহাগড়া কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। বেলা 11টায় ঢাকা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোহরে বেনাপোল পৌঁছাবে দুপুর 2:30টায়। বেলা 3টায় ফের এটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা 7:10। রাত 8টায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছাবে রাত 11:40। স্বল্প খরচ ও দ্রুত সময়ে এই ট্রেন যাত্রায় খুশি যাত্রীরা। নতুন রুটে দ্রুত দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতের সময় কম লাগবে বলে জানান অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এর দায় চাপাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপর। তবে অভিযোগ অস্বীকার করে লিখিত অভিযোগ পেলে ওসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা অফিস। গাজীপুর থেকে AKM শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে এসএসসি ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফি, কেন্দ্র ফি সব মিলিয়ে 2240 টাকা নির্ধারণ করা হলেও নানা অজুহাতে সাটুরাশোলাটি উচ্চ বিদ্যালয়, খালপার পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, গ্রাম বাংলা কিন্ডারগার্টেন সহ কয়েকটি স্কুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে 6 থেকে 12,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আমি খালপার পল্লীমঙ্গল স্কুলে পড়ি, আমার ফর্ম ফিলাপে 7,300 টাকা নিয়েছি। স্যারেরা দিতে বলছে যে 7,300 টাকা ফর্ম ফিলাপ করতে লাগবে, কোচিং এ কি সহ মানে ফ্রি সহ। আমরা তাই দিছি স্যারের কথা মতো। 10,000 টাকা লাস্ট ডেট 9টা পর্যন্ত, পরে টাকা পয়সা কর্জা কইরা পরে 2,000 টাকা ম্যানেজ করা হয়নি, পরে আরেক দোকান তাতে নিয়ে 10,000 টাকা মিল করে দিচ্ছি। উপজেলা মাধ্যমিক কর্মকর্তার নির্দেশনায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে জানান এই প্রধান শিক্ষক। আর টাকা বেশি নিচ্ছেন এ বিষয়ে বক্তব্য নিতে চাইলে মাই টিভি প্রতিনিধিকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে পড়েন তারা। না ওই বলছে যে ও চাফার কার টাকা দিবেন, বরকত কে দিছে? না টাকা লাগবে না, টাকা নিয়ে চাফার কার টাকা আমাদের না। তবে শিক্ষা অফিসের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে লিখিত অভিযোগ পেলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া বলে জানান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। স্পষ্টভাবে বলে দিচ্ছি, বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম ফিলাপের অতিরিক্ত যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে, আমাদের কাছে যদি কোনো লিখিত যদি এরকম অভিযোগ আসে, আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিই। এই উপজেলায় 52টি সরকারি উচ্চ বিদ্যালয় ও 178টি কিন্ডারগার্টেন রয়েছে। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 15.5 বছর বাংলাদেশকে শোষণ করেছে আওয়ামী লীগ। বিচার বিভাগ থেকে সবকিছু তছনছ করে দিয়েছে। সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে। রাতে রংপুরের পাগলাপীর বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের জনগণ একদিন আওয়ামী লীগের বিচার করবে।
এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ে পাল্লা দিয়ে দিন দিন বেড়েই চলছে 3 চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় মহাসড়কে প্রায় ঘটে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়িয়ে মহাসড়কে 3 চাকার যানবাহন রোধ করা হবে, এতে কমে যাবে সড়ক দুর্ঘটনা মনে করে হাইওয়ে পুলিশ। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কোমল। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ে দিন দিন বেড়েই চলছে 3 চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের ইসলামপুর থেকে বারোরিয়া পর্যন্ত মাত্র 14 কিলোমিটার সড়ক নিয়ন্ত্রণ করেন সাভার এবং গোলরা হাইওয়ে থানা পুলিশ। ব্যস্ত এই মহাসড়কে গোলরা হাইওয়ে পুলিশের তৎপরতা তেমনটা নেই বললেই চলে। এরা বেশিরভাগ উল্টা পথে যাতায়াত করে এবং এদের একটা নির্দিষ্ট গতিসীমা আছে, কিন্তু এরা এর থেকে ওভার স্পিডে যাওয়ার চিন্তা ভাবনা করে। রুগী দেখে উঠছি, আবার তো দুই ইসলামপুর হাসপাতালে নিতে হবে। মহাসড়কে চলাচল করা 3 চাকার যানবাহন হাইওয়ে পুলিশ আটক করে 2-1টি মামলা দেওয়া হলেও অদৃশ্য কারণে বেশিরভাগ যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে গোলরা হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে। মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। তবে আমাদের প্রত্যাশা যেটা, যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে গেলে উল্টো পথে যে যানবাহনগুলো মানে 3 হুইলার বা ছোট যানবাহন চলাচল করে, এটাকে বন্ধ করতে হবে। চালকদের ট্রাফিক জ্ঞান না থাকায় বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলে জানালেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। লোকাল লাইনের গাড়িগুলো যখন এতে উঠে যায়, আপনার মূল সড়কে উঠে যায়, তখন যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, যার ফলে কারণে জট তৈরি হয়। স্বল্প জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের এসপি। আমাদের যতটুকু সক্ষমতা আছে ততটুকু সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করতেছি। তো আমরা ট্রাই করতেছি আমাদের হাইওয়ে পুলিশ হাইওয়েতে যাতে কম আসে বা আসতে না পারে, ঠিক আছে, বা আসলেও তাদেরকে নিবারণ করা, তাদেরকে ফেরত পাঠানো, এগুলো কাজ আমরা করতেছি। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মোল্লাপাড়া এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন নিহত হয়েছে। নিহতরা হলেন মজলুম হক, সোহাগ সরকার এবং শাওন। নিহতরা ওই কারখানায় রং মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের সাথে সোহান সহ মোট 9 জন রং করার কাজ করছিলেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ড ইউনিটে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিদর্শন করেন যৌথ বাহিনীর মেজর আশরাফুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ সহ অন্যান্যরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে ঢাকায় সাজ উৎসব পালনে প্রস্তুত হচ্ছে গির্জাগুলো। গোশালা, ক্রিসমাস ট্রি, যজ্ঞবেদী সাজানো হচ্ছে বর্ণিল সাজে। উৎসব উপলক্ষে বড়দিনে বাণী দিয়েছেন আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। বাড়িতে ছাত্র জনতার বিপ্লবকে নতুন স্বপ্ন আখ্যা দিয়ে তিনি জানান, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও উন্নত একটি দেশ। প্রতিবারের মতো এবারও গির্জার সকল অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন আর্চবিশপ। আমরা অনেক প্রত্যাশা করি, অনেক স্বপ্ন দেখি, এই বাংলাদেশটা হয়ে উঠবে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং ভ্রাতৃত্বের উন্নত একটা দেশ। আমরা প্রার্থনা করি এই সরকারের জন্যে, যাতে এই যে আমাদের নতুন স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নগুলো পূরণ হয়। শিল্পী সংকট, প্রেক্ষাগৃহের স্বল্পতা আর লগ্নিকারকদের আগ্রহ কমে যাওয়ায় দিনকে দিন দেশের চলচ্চিত্র শিল্প স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সংকট উত্তরণে নতুন বাংলাদেশের সরকার ইতোমধ্যেই চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান চলচ্চিত্র নির্মাতারা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট।
হাতুড়ি পেরেকের এই খটখট শব্দে মুখরিত এফডিসির বেশিরভাগ আঙিনা। ফ্লোরে ফ্লোরে চলছে শিল্পের অবকাঠামো নির্মাণ। মহাসমারোহে চলা এসব এক একটি অবকাঠামো তৈরির চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো সিনেমার শুটিংয়ের নির্মাণাধীন সেট, কিন্তু না, এটি একটি বিজ্ঞাপন চিত্র ধারণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে শুটিংয়ের সেট। এফডিসিতে শুটিং বাবদ খরচ কমে যাওয়ার কারণে নির্মাতারা এখন এফডিসি মুখী হচ্ছেন বলে জানান এই শিল্প নির্দেশক। আমরা তো বিভিন্ন জায়গাতেই কাজ করি, এখন বিভিন্ন জায়গাতে কাজ করার বিভিন্ন রকম অপশন আছে। তো এফডিসিতে এটা একটা প্রফেশনাল জায়গা, এটা আমরা আগে থেকেই করি। আগে যতটুকু ছিল এখন নাকি কিছু কমছে আর কি। এফডিসির প্রশাসন ভবনের আঙিনা জুড়ে শুটিংয়ের সেট তৈরিতে ব্যস্ত একজন শিল্প নির্দেশক বললেন, এখানে অনুষ্ঠিত হবে বিপিএল এর থিম সঙ্গের শুটিং। একটা বিপিএল এর প্রজেক্ট, এটা হলো আমাদের সাকিব খান ওনার একটা থিম সঙ্গের উপরে একটা সেট হবে এখানে। ওই সেটে গান, থিম সঙ্গের গান আর কি 25 তারিখ। তবে দেশের চলচ্চিত্রের উৎপাদন ব্যবস্থা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের একটা স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। এদিকে চিত্র পরিচালক সাইমন তারেক জানান, জুলাই পরবর্তী চলচ্চিত্র অঙ্গন ভালোই যাচ্ছে। 5 আগস্টের পরে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। এফডিসিতেই অন্তত যে ভাড়া ছিল সেটা অর্ধেক করা হয়েছে, যদিও এখনও সার্কুলার আমাদের হাতে আসে নাই। তবুও নির্মাতারা এফডিসি মুখী হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতা থেকে না বেরোতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গন কোনোভাবেই উত্তরণ করা সম্ভব না। শিল্পী সংকট, দর্শকের মনের মতো সিনেমা নির্মাণের ব্যর্থতা এবং এই অঙ্গনে বিরাজমান আমলাতান্ত্রিক জটিলতার অবসান হলে চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত হবে বলে মনে করছেন শিল্পী ও কলাকুশলীরা। তারা বলছেন, দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গল্প নির্ভর এবং মানসম্মত সিনেমা নির্মাণ করতে পারলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্প। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আজ 24 ডিসেম্বর 2021 সালের এই দিনে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান ট্রেন লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় অন্তত 40 জন। দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌরুটে লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। যাত্রীরা বলছেন, লঞ্চ সিন্ডিকেট বন্ধ করলে মিলবে সুরাহা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 2021 সালের 24 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চ এমভি অভিযান 10। ঝালকাঠির সুগন্ধা নদীতে পাড়ি দেওয়ার সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে মারা যান 40 যাত্রী। অনেকে জীবন নিয়ে কোনো মতে ফিরে এলেও আজও ভোলেননি সেদিনের বিভীষিকাময় স্মৃতি। ওই 24 তারিখ রাতে বেঁচে গেছি, যেটা এটা আসলে বেঁচে গেলে বললে হবে না, এটা আসলে আল্লাহর একটা হয়তো বা কৃপা ছিল, উনি বাঁচাইবেন বিদায় বেঁচে গেছি। দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌরুটে বাড়েনি সেবার মান। নিরাপত্তা সরঞ্জাম কিংবা যাত্রী সেবার তোয়াক্কা করছে না লঞ্চ কর্তৃপক্ষ। পুরনো লঞ্চের ধীরগতি আর নিম্নমানের সেবায় বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। প্রায় 40 জন লোক প্রাণ হারায় এবং শতাধিক লোক আহত হয়, কিন্তু সেই অগ্নিকাণ্ডের দৃশ্য এখনো মনে পড়লে আমাদের সেই কান্নায় বুক ফেটে আসে। ক্যাপাসিটির উপরে যদি ইঞ্জিন গতি বাড়িয়ে দেয় তাহলে সেটা বাস্ট হইতে পারে, আগুন লাগতে পারে। সেই লঞ্চেই আমাদের এই বঙ্কিমচন্দ্র মজুমদার তিনি আগুন তার স্ত্রী সহ পুড়ে যায়। তো আমরা জনগণের পক্ষ থেকে এই সরকারের প্রতি বা লঞ্চ কর্তৃপক্ষ যারা এখনো চালায় যেন এইভাবে একটা সুব্যবস্থা থাকে, যাতে এই ধরনের আর কোনো মর্মান্তিক ঘটনা না ঘটে। যাত্রী সংকটের অজুহাতে বন্ধ রাখা হয়েছে ঢাকা আমতলী রুটের লঞ্চ যোগাযোগও। যাত্রীদের অভিযোগ, এ বিষয়ে উদাসীন বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছে, লঞ্চ মালিকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। গতি নিয়ন্ত্রণের বড় বড় জাহাজ যেগুলো আছে ওগুলো গতি নিয়ন্ত্রণ করে আপনার 500 ফিট চলে যায়। গতি নিয়ন্ত্রণ রাখার পর তারপর সামনে চলে যায়। তখন এইরকম একটা জাহাজ সামনে পড়ে গেলে তাদের দুর্ঘটনা ঘটতে পারে। জোর প্রচেষ্টা আছে যে নদীপথের লঞ্চগুলো তারা নিয়মিত পরিচালনা করুক, এই নিয়ে তাদের লগে প্রতিনিয়ত আলাপ আলোচনা আমাদের হচ্ছে এবং তাদেরকে বোঝাচ্ছি। নদীমাতৃক বাংলাদেশে নদীপথে চলাচল হবে নিরাপদ, নৌযানগুলো হবে আধুনিক ও উন্নত, এমন প্রত্যাশা চলাচলকারীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
যশোরের ৮টি উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 50 ঊর্ধ্ব সদস্যদের মাঝে 2000টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার যশোরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের মাঠে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের সদয় নির্দেশনায় এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট আল আমিন, সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ আলী মোরল, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাজ জামান সহ সকল অফিসাররা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে শীতকালীন বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবাদির পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় অনাবাদি পতিত জমিতে শিম, বাঁধাকপি সহ বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে ভাগ্যের চাকা ঘোরানোর স্বপ্ন বুনছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি মাঠ পর্যায়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা, তবে উৎপাদিত ফসলের দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। এবারের উপজেলা 1310 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন। দামে দরে আর ফলন যদি কোনো ব্যয় বাবদ না থাকে, যাও আমরা লাভবান হব। আমার প্রায় 60-70 হাজার টাকা খরচ, তবে ক্ষেত ভালো হয়েছে, আশা করি 2-2.5 লক্ষ টাকা বিক্রি হবে। এই সমস্ত সবজি উৎপাদনে নিবিড় পরিচর্যা অব্যাহত রেখেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর শীতকালীন সবজি উৎপাদন খুব ভালো হবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করছে। নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি মেলা 2024 উদ্বোধন ও আলোচনা সভা কৃষি অফিসার ফারজানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠন মৈত্র। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, সমবায় অফিসার আব্দুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ মেলায় কৃষি পণ্য নিয়ে 60টা স্টল পরিদর্শন করেন। নড়াইলে লোহাগড়া পৌরসভার জামায়াতে ইসলাম বাংলাদেশের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌর আমির মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আমির আতাউর রহমান বাচ্চু। এ সময় বক্তৃতা করেন মোহাম্মদ আলমগীর হোসাইন, উপজেলা সেক্রেটারি জামিরুল হক টুটুল সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নড়াইলে পাখি সংরক্ষণে করণীয় ও পাখি শিকারের শাস্তির বিধান অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়ায় একটি সেমিনার কক্ষে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের সহকারী পুলিশ সুপার কিশোর রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সদস্য খবির উদ্দিন আহমেদ, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ অন্যান্যরা। ময়মনসিংহে দেশি বিদেশি অস্ত্র সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রাতে নগরীর মাদকাসক্ত মৎস্য বীজ উৎপাদন খামার এলাকায় অভিযান চালিয়ে নৈশপ্রহরী হৃদয় মিয়ার বসত ঘর থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ সময় নৈশপ্রহরীর স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়েছে। সোমবার কোতোয়ালি মডেল থানার কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজি আশরাফুল রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাসকান্দা এলাকায় মৎস্য বীজ উৎপাদন খামার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নৈশপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘর থেকে 2টি বিদেশি পিস্তল, একটি ইয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। একজন লেম্যান, একজন কর্মী কখনো এটাই তো বানাতে পারবে না, সেখানে এত কিছু, একটা দামি অস্ত্র। সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন এগুলো কাদের অস্ত্র, কারা ব্যবহার করতো, কি জন্য ব্যবহার করতো, কি কারণে ব্যবহার করতো।
যে কোনো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে সকলকে একযোগে কাজ করতে হবে। এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রঞ্জিত কুমার সহ উপজেলা প্রকল্প কর্মকর্তা, সিভিল সার্জন প্রতিনিধি সহ জেলা দুর্যোগ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছা উপজেলার কলানী ইউনিয়নের শহীদ সাইফুল ইসলামের পরিবারের খোঁজ খবর নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত পরিদর্শন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সুমন। পরিদর্শন শেষে প্রথমে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি পীরগাছা ইউনিয়ন পরিষদে 2 শতাধিক দুস্থ অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।